মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় সকলকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পর আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধিবৃত্ত। এটি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় রয়েছে এবং এটি আমার লেকচার নাম্বার 9। তো আমরা ইতিমধ্যে কনিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছিলাম। পরাবৃত্ত এবং উপবৃত্তের আলোচনা আমাদের শেষ। আজকে আমরা অধিবৃত্তের প্রথম ক্লাস করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, যেহেতু এটি বেসিক ক্লাস। অধিবৃত্ত সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে এবং এই সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং প্রয়োজনীয় উপত্যগুলো খাতায় লিখে রাখবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা কি শিখব সেটা আমরা একটু জেনে নেই। আজকে আমাদের শিখন ফল হচ্ছে অধিবৃত্ত কি আমরা তা জানতে পারবো। 2, অধিবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, দ্বিকাক্ষ রেখা এবং অক্ষরেখা শনাক্ত করতে পারবো। 3 নম্বর হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ এবং অক্ষরেখার সমীকরণ সম্পর্কে জানতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা জানি যে কণিকের ক্ষেত্রে এসপি বাই পিএম, এসটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু এবং পি হলো যে কোনো একটি বিন্দু। এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে নিয়ামকের যে দূরত্ব সেটা হলো পিএম। ইতিমধ্যে এ সম্পর্কে আমরা জেনেছি। এইটা সমান যদি ই হয় তাহলে আমরা কি পাবো? কণিক পাবো। আর অধিবৃত্তের বেলায় আমরা জানি যে ই এর মানটা কণিক হবে 1 থেকে বড়। পরাবৃত্তের বেলায় আমরা দেখে আসছি যে ই এর মানটা হবে এক্স্যাক্টলি 1 থেকে বড়ও হবে না, 1 থেকে ছোটও হবে না। এরপরে উপবৃত্তের বেলায় আমরা দেখে এসেছি যে ই এর মানটা হবে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এবং অধিবৃত্তের বেলায় হবে ই থেকে বড়। যদি ই এর মানটা 1 থেকে বড় হয় তাহলেই আমরা কণিকটি পাবো হচ্ছে অধিবৃত্ত। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে আমি এসটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, যেটাকে আমরা বলেছি উপকেন্দ্র, এবং এম জেডটা হলো আমাদের নিয়ামক রেখা, আর পি হচ্ছে অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে এসপি বাই পিএম এই অনুপাতটি হবে 1 থেকে বড়, তাহলেই আমরা কি পাবো? অধিবৃত্ত পাবো। এখন আমরা বরাবরের মতোই অধিবৃত্তের যে পরিচিতি সেটি আগে জানব। অধিবৃত্তের বিভিন্ন অংশের পরিচিতি, কোনটার নাম কি সেটা আমাদের জানতে হবে। এখানে দেখো কিছুটা আমাদের উপবৃত্তের মতোই। উপবৃত্তের যেরকম কেন্দ্র ছিল, অধিবৃত্তের বেলায় আমাদের একটি কেন্দ্র আছে, সেটি হলো সি। এখানে দেখো তোমরা একটু বোর্ডের স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমার যে স্লাইড শো আসতেছে তার মধ্যে পর্যায়ক্রমে নাম এবং কোনটাকে বলা হচ্ছে সেটা সহ চলে আসতেছে, সুতরাং তোমরা একটু খেয়াল করবে। তাহলে এখানে সি হচ্ছে কেন্দ্র। এরপর এ প্রাইম এটি হচ্ছে শীর্ষবিন্দু। উপবৃত্তের মতো অধিবৃত্তেরও দুটি শীর্ষবিন্দু থাকবে। এরপরে উপকেন্দ্র, উপবৃত্তের মতো অধিবৃত্তের উপকেন্দ্র দুটি, এস এবং এস প্রাইম। এস এবং এস প্রাইম হবে উপকেন্দ্র। এরপরে নিয়ামক রেখাও এখানে দুটি, একটি হলো এম জেড, আরেকটি হচ্ছে এম প্রাইম জেড প্রাইম। এই দুটি হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এখানে আমাদের একটি অক্ষের নাম হলো আর অক্ষ, ট্রান্সভার্স এক্সিস। ট্রান্সভার্স এক্সিসটা হলো আমাদের উপবৃত্তের যে বৃহদাক্ষ ছিল সেরকমই। এখানে এ প্রাইম অর্থাৎ শীর্ষ থেকে শীর্ষের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলবো আমরা আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং আমাদের আরেকটি অক্ষ আছে অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিস, বি প্রাইম। এখানে এই যে বি এবং বি প্রাইম এটি হচ্ছে আমাদের কনজুগেট এক্সিস। তাহলে খেয়াল করো, আমি শুরু থেকে আবার বলতেছি, আমাদের সি হলো কেন্দ্র, এ এবং এ প্রাইম হচ্ছে শীর্ষদ্বয়, এস এবং এস প্রাইম এই দুটি হচ্ছে উপকেন্দ্রদ্বয়,
এম জেড এবং এম প্রাইম জেড প্রাইম হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এ প্রাইম শীর্ষদ্বয়ের যে দূরত্ব এ প্রাইম এটি হচ্ছে আমাদের আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস। এরপরে বি প্রাইম এটি হচ্ছে কনজুগেট এক্সিস, অনুবন্ধী অক্ষ। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের অধিবৃত্তের যে বিভিন্ন অংশের পরিচিতি এটি সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। এরপরে আমরা দেখব অধিবৃত্তের আদর্শ সমীকরণ। অধিবৃত্তের আদর্শ সমীকরণের বেলায় উপবৃত্তের সাথে একটু পার্থক্য আছে, সেটি হলো উপবৃত্তের বেলায় মাঝখানে ছিল প্লাস, কিন্তু অধিবৃত্তের বেলায় এখানে আছে মাইনাস। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে অধিবৃত্তের আকৃতিটি হবে এরকম, অর্থাৎ বৃহৎ অক্ষরটি হবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আর অক্ষটি হচ্ছে, অর্থাৎ এখানে আর অক্ষ বলবো আমরা, তো আর অক্ষটি হবে এক্স অক্ষ বরাবর। এবং উৎকেন্দ্রিকতার বেলায়ও আমাদের একটু পার্থক্য লক্ষ্য করতেছি, সেটি হলো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এবং অধিবৃত্তের বেলায় কিন্তু এখানে প্লাস। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এবং উপবৃত্তের সাথে অধিবৃত্তের যে পার্থক্য সেই পার্থক্যগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি এই পার্থক্যগুলো ভুলে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাথ সলভ করতে গিয়ে আমরা ভুল করে ফেলব। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। আমি বারবার নোট করতেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন জায়গায় মেইন মেজর পার্থক্যগুলো আর ডিফারেন্সগুলো সেগুলো কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। সুতরাং তোমরা এগুলো খেয়াল রাখবে। এরপরে খেয়াল করো, 2 নম্বর সমীকরণ হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে আর অক্ষটি হবে ওয়াই অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষটি হবে এক্স অক্ষ বরাবর, এবং উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে উপবৃত্তের বেলায় কিন্তু এ গ্রেটার দেন বি ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে সমীকরণ ছিল একটি, কিন্তু এ এবং বি কোনটি বড় আর কোনটি ছোট এর উপর নির্ভর করে আমাদের যে উপবৃত্ত ছিল সেটির আকৃতি চেঞ্জ হয়ে গেছে এবং সূত্রগুলো চেঞ্জ ছিল, এবং উৎকেন্দ্রিকতার মধ্যে কিন্তু পরিবর্তন ছিল। কিন্তু এখানে দেখো কার আগে মাইনাস আছে সেটি তোমাকে লক্ষ্য রাখতে হবে। এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর আগে যদি মাইনাস থাকে তাহলে অধিবৃত্তের আকৃতিটি হবে এরকম, এবং উৎকেন্দ্রিকতা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখানে হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের আগে মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে আর অক্ষটি হবে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর, এবং অনুবন্ধী অক্ষটি হবে এক্স অক্ষ বরাবর, আর উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে আমাদের যে সূত্রগুলো আসবে এই সমীকরণের উপর নির্ভর করে আসবে। সুতরাং আমাদের কিন্তু এখানে এ গ্রেটার দেন বি আর এ লেস দেন বি এটা আমাদের চিন্তা করার কোনো সুযোগ এখানে থাকবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা এখন এই সূত্রগুলোর উপর বেসিস করে যে প্রয়োজনীয় সূত্রাবলী আছে সেগুলো আমরা একটু আলোচনা করব, এবং উপবৃত্তের সাথে কোন কোন জায়গায় মেজর পার্থক্যগুলো আছে সেগুলো আমরা একটু বলার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমাদের সমীকরণটা যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 0। আর অক্ষের দৈর্ঘ্য হবে 2a। এরপর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b। শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস a, 0। এখন দ্বিতীয় যে সমীকরণটা আমরা দেখে আসছি সেই সমীকরণের ক্ষেত্রে কি হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এখানেও 0 0 ছিল, এখানেও 0 0। আর অক্ষের দৈর্ঘ্য 2a, এখানে হবে 2b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b 2a, এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস a, 0 0 প্লাস মাইনাস b। তো শিক্ষার্থীরা তোমরা এখানে কি লক্ষ্য করতেছো, যে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো যে উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর জন্য যে সূত্রগুলো প্রযোজ্য ছিল সেই সূত্রগুলো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে সেই সূত্রগুলোই কিন্তু প্রযোজ্য হচ্ছে। আবার উপবৃত্তের বেলায় এ লেস দেন বি এর জন্য যে সূত্রগুলো ছিল সেটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর জন্য প্রযোজ্য হচ্ছে। এখানে যদি তুমি কোনোভাবে এ গ্রেটার দেন বি আর এ লেস দেন বি চিন্তা করে ফেলো তাহলে কিন্তু অনেক বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে তোমার পুরো অঙ্কটাই কিন্তু কাটা যাবে, ভুল হবে। ঠিক আছে,
তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কার আগে মাইনাসটা আছে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের আগে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের আগে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং তোমার মাথার ভিতরে একটা সেট আপ রাখতে হবে যে আমার উপবৃত্তের বেলায় যেটা এ গ্রেটার দেন বিতে ছিল সেটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এবং উপবৃত্তের বেলায় যেটা এ লেস দেন বি এর জন্য ছিল সেটা এখানে আসবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে তোমাকে কিন্তু কষ্ট করে আর সূত্রগুলো মুখস্থ করতে হবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা পরের সূত্রে যাচ্ছি। উৎকেন্দ্রিকতা আমরা অলরেডি দেখে আসছি, তারপরে আমি এখানে দেখাচ্ছি। সমীকরণটা একটু খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর এই জায়গায় আসবে হলো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর জন্য প্রযোজ্য। খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে এখানে আসবে উপকেন্দ্রিক স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এবং ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর জন্য হবে 0 কমা প্লাস মাইনাস বিই, এবং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বিই, আর নিচে হবে দ্বিকাক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতেছো যে আমি এখানে উপবৃত্তের সাথে এবং অধিবৃত্তের সাথে যে পার্থক্যগুলো, মূলত সমীকরণের পার্থক্য, এবং ওখানে এ গ্রেটার দেন বি এর জন্য যেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর জন্য হচ্ছে, আবার এ লেস দেন বি এর জন্য যেটা সেটা এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর জন্য প্রযোজ্য হচ্ছে। এটা বারবার বলার অর্থ হলো এটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টরা মাঝে মধ্যেই ভুল করে থাকে। এরপরে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae, আর অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, যেহেতু আর অক্ষটা এই ক্ষেত্রে কোন দিকে থাকবে, এক্স অক্ষ বরাবর থাকবে, এই জন্য y ইকুয়াল টু 0। এরপরে আমাদের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1 এর জন্য সূত্রগুলো কি হবে, 2a স্কোয়ার বাই বি, 2b, 2be, এবং x ইকুয়াল টু 0, যেহেতু এটি কোন দিকে থাকবে, y অক্ষ বরাবর থাকবে। এরপর অনুবন্ধী অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, উপকেন্দ্র অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব ae মাইনাস a বাই ই এবং be মাইনাস b বাই ই, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a বাই ই এবং ওখানে হবে 2be। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো সেগুলো আলোচনা করলাম, এবং উপবৃত্তের সাথে এই সূত্রগুলোর কি পার্থক্য, কোন কোন জায়গায় পার্থক্য সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে একটি অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু খেয়াল করো, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটি হলো ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 16, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, নিয়ামকের সমীকরণ, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র ও নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তোমরা সমীকরণটা খুব ভালো মতো লক্ষ্য করো, এখানে আমাদের ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের উপবৃত্তের মতো এখানে যে কাজটা করতে হবে সেটি হলো যে আমরা প্রথমেই এই সমীকরণটাকে অধিবৃত্তের যে আদর্শ সমীকরণ সেই সমীকরণের সাথে আমরা তুলনা করে এ এবং বি এর যে মান সেই মানগুলো আমরা বের করব। এরপরে আমরা সূত্র ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় যে উপাদানগুলো বের করতে বলেছে সেগুলো আমরা বের করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো যে উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেটি ওয়াই স্কোয়ার বাই 25 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1।
এটিকে আমাদের তুলনা করতে হবে আমাদের অধিবৃত্তের যে দ্বিতীয় সমীকরণটি ছিল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে আমাদের তুলনা করে এ এবং বি এর মান বের করতে হবে। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এ ইকুয়াল টু 4 এবং বি ইকুয়াল টু 5। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো যে অনেকে মনে করতে পারে যে যেহেতু বি বড়, এখানে বি বড় এ ছোট, তাহলে এখানে কিন্তু আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে সেই উপবৃত্তের বেলায় দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করার কথা চিন্তা করবে এবং এখানে দেখাবে যে এ লেস দেন বি, অর্থাৎ এ বি থেকে ছোট। এটা আমাদের দেখানোর কোনো দরকার নেই, আমাদের সমীকরণ কোনটার সাথে মিলে যাচ্ছে আমরা সেইটা চিন্তা করে হচ্ছে আমরা যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে প্রথমেই যেটা বের করব সেটা হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই, যেহেতু এখানে সমীকরণটি কি ছিল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এই আকৃতির, সুতরাং এখানে উৎকেন্দ্রিকতাটা হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে আমাদেরকে অবশ্যই বি স্কোয়ার নিচে থাকবে এবং বি স্কোয়ারটা প্রথমে থাকবে। তো এরপরে আমাদের বি এর যে মান ছিল সেটি ছিল 5 এবং এর মান ছিল 4। বি এর মান ছিল কত 5 এবং এর মান ছিল 4, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো 25 প্লাস 16 ডিভাইডেড বাই 25 এর রুট ওভার। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো রুট ওভার 41 বাই 25। তাহলে এটাকে যদি আমরা রুট করি 41 এর কোনো রুট হয় না সেহেতু ওইভাবেই আসবে 40 রুট ওভার 41 এবং 25 এর রুট করলে হবে 5। ঠিক আছে, আমাদের তাহলে উৎকেন্দ্রিকতা যেটা আসলো সেটা হলো 41 রুট ওভার 41 বাই 5। এরপরে আমরা বের করব হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস বি। তাহলে এখানে জাস্ট হলো আমাদের বি এর যে মান সেই মানটা আমরা এখানে বসাবো। বি এর মান আমাদের কি জানা ছিল, বি এর মান ছিল হচ্ছে 5, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস 5। এখানে আসলে আমাদের সূত্রগুলো জানা থাকতে হবে এবং আদর্শ যে সমীকরণ তার সাথে তুলনা করে এ এবং বি এর মান বের করে সূত্রের মধ্যে এই মানগুলো যদি আমরা বসাই তাহলেই কিন্তু আমাদের প্রয়োজনীয় যে উপাদানগুলো বের করতে বলেছে সেগুলো বের হবে। সুতরাং সূত্রগুলো মুখস্থ করাতে কোনো কার্পণ্য করা যাবে না এবং অবশ্যই খুব ভালো মতো আমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। যেহেতু এই সূত্রগুলো উপবৃত্তের সাথে মিল আছে সুতরাং তুমি কিন্তু একটু ফ্যাসিলিটিস পাচ্ছ, তোমার এখানে কিন্তু পরিশ্রম অনেক অংশেই কমে যাবে। শুধু দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো উপবৃত্তের সমীকরণে প্লাস ছিল আর অধিবৃত্তের সমীকরণে হচ্ছে মাইনাস, এবং উপবৃত্তের সমীকরণে এ গ্রেটার দেন বি ছিল আর এখানে আলাদা আলাদাভাবে দুইটা সমীকরণ হবে, দুইটা সমীকরণের জন্য ওই সূত্রগুলোই ব্যবহার হবে। আর এখানে উৎকেন্দ্রিকতাতেও আমাদের এখানে কি আছে, মাঝখানে প্লাস আছে। উপবৃত্তের বেলায় ছিল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এই কয়েকটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু অধিবৃত্তের অঙ্ক একেবারেই সহজ, যেটা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস বিই। তাহলে আমরা এখানে বি এর যে মান ছিল 5 এবং ই এর মান ছিল রুট ওভার 41 বাই 5। তাহলে এখানে 5 এবং 5 কাটাকাটি যাবে, 5 এবং 5 কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে রুট ওভার 41। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি 0, প্লাস মাইনাস 41। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা বের করব হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য এখানে কি সূত্র হবে, যেহেতু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1, সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a স্কোয়ার বাই বি। আমরা জানি যে এ এর মানটা হলো 4, বি এর মান হচ্ছে 5, সুতরাং এটা 2 ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 8, তাহলে 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, সরি 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 2 হচ্ছে 32, তাহলে 32 বাই 5। এখানে তুমি চাইলে একক লিখতে পারো, যেহেতু দৈর্ঘ্য না লিখলেও বড় ধরনের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা চাইলে এখানে দৈর্ঘ্য যেহেতু সেহেতু আমরা এখানে একক ব্যবহার করতে পারি।
ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবে ম্যাথটা সলভ করতেছি। আমাদের আসলে এখানে কাজগুলো হচ্ছে যে সূত্রগুলো ভালো মতো শেখা। এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? y = প্লাস মাইনাস বিই। y = কি? প্লাস মাইনাস বিই। তাহলে আমাদের এখানে আবার বি এর মানটা বসানো লাগবে। বি এর মান হচ্ছে 5, ই এর মান হচ্ছে √41/5। তাহলে এখানে 5 আর 5 কি হবে? 5 আর 5 কাটাকাটি যাবে, তাহলে √41, y = প্লাস মাইনাস √41। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণটা আমাদের কি দেওয়া আছে? নিয়ামকের সমীকরণটা দেওয়া আছে y = প্লাস মাইনাস বিই। তাহলে এখানে বি এর মানটা কত? বি এর মান হচ্ছে 5 এবং ই এর মান হচ্ছে √41/5। তাহলে এখানে কিন্তু আমরা একটু ক্যালকুলেশনটা ডিটেলস দেখতে পারি যদি চাই। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনটা কি আসবে? ক্যালকুলেশনটা আসবে হলো প্লাস মাইনাস 5 ইন্টু কি আসবে? 5/√41। তাহলে প্লাস মাইনাস 25/√41। এখন আমরা y এর সাথে এটা আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে কি আসবে? এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হলো √41y = প্লাস মাইনাস 25। ঠিক আছে শিক্ষার্থীরা, এই ক্যালকুলেশনটা আমরা ডিরেক্ট দেখাতে পারি যদি চাই। হ্যাঁ, এখানে আসলে আমাদের এত ডিটেলস ক্যালকুলেশন না হলে চলে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এই ক্যালকুলেশনটাই ডিটেলস, এখানে অত ডিটেলস দেখানো হয়নি। 25 প্লাস মাইনাস 25/√41, তাহলে এখানে প্লাস মাইনাস 25/√41। এরপরে আড়াআড়ি গুণ করলে যেটা হয় সেই জিনিসটা আমি এখানে তোমাদের এর আগের পেজে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা আড়াআড়ি গুণ করে যে সমীকরণটা পাচ্ছি সেটি হলো √41y = প্লাস মাইনাস 25। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা বের করব হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য। বৃহদাক্ষের দৈর্ঘ্য কি হবে? এই সমীকরণের বেলায় বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 2b। তাহলে b এর মান হচ্ছে 5, তাহলে 2 × 5 = হচ্ছে 10। বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 10। এখানেও আমরা চাইলে যেহেতু দৈর্ঘ্য, সুতরাং এখানে আমরা একক শব্দটি লিখতে পারি। ঠিক আছে, এখানে আমরা বৃহদাক্ষের দৈর্ঘ্য 10 একক লিখতে পারি। এরপরে আমরা হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এখানে হবে 2a। 2a, 4 এর মান হচ্ছে 4, তো 2 × 4, তাহলে এখানে পাচ্ছি হলো আমরা 8। তাহলে 8 একক। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বৃহদাক্ষের দৈর্ঘ্য পাচ্ছি 10 একক এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য পাচ্ছি হলো 8 একক। এরপরে আমরা উপকেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2be। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি যে উপকেন্দ্রদ্বয় কি ছিল? 0, প্লাস মাইনাস বিই। তাহলে এখানে দুইটা বিন্দু পাচ্ছি আমরা, 0 প্লাস বিই, আর একটি পাচ্ছি হলো 0 মাইনাস বিই। তাহলে এই দুইটা বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 0 - 0 প্লাস বিই মাইনাস প্লাস বিই হোল স্কোয়ারের রুট। তাহলে কি আসবে? 0 প্লাস 2be হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে 2be। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2be। এখানেও আমাদের কাজ হচ্ছে আমরা কি করব? b এবং e এর যে মান, সেই দুইটা মান বসিয়ে আমরা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে এখানে b এর মান হলো 5 এবং e এর মান হলো √41/5। তাহলে 5 এবং 5 কাটাকাটি যাবে এবং এখানে যেটা থাকবে 2√41। ঠিক আছে শিক্ষার্থীরা,
আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2b/e। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2b/e। এখানেও আমাদের b এর যে মান সেই মানগুলো আমরা বসাবো 2 × b এবং e এর মান হচ্ছে √41/5। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ডিটেলস ক্যালকুলেশন দেখাই তাহলে কি হবে? 10/√41/5 এবং এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি 5 উপরে চলে যাবে, √41টা নিচে আসবে। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা আসে সেটি হচ্ছে 50/√41। এখানেও আমরা চাইলে, এগুলোতেও চাইলে যেহেতু মধ্যবর্তী দূরত্ব, একক লিখতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই আমাদের প্রয়োজন যেটা সেটি হচ্ছে সূত্রগুলো। সূত্র যে যত ভালো পারবে অঙ্ক সে তত ভালো পারবে। এরপরে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কি হবে? এখানেও দেখো বারবার একই কাজ আমাদের করতে হচ্ছে, যে এখানে সূত্রটা আগে আমাদের বসানো লাগবে BE - B/E। তাহলে b এর মান হচ্ছে 5, e এর মান হচ্ছে √41/5 মাইনাস b এর মান হচ্ছে 5, e এর মান হচ্ছে √41/5। এই মানগুলো বসিয়ে আমরা হচ্ছে যদি সিম্পলিফাই করি, এখানে 5 আর 5 কাটাকাটি যাবে। কাটাকাটির পরে এখান থেকে এই 5টা যদি উল্টে যায়, ভাগের সময় যেহেতু উল্টে যাবে, সুতরাং এই 5টা এই উপরে 5-এর সাথে গুণ হবে। তাহলে কি হবে? 25/√41। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? এটাকে যদি আমরা লসাগু করি তাহলে যে জিনিসটা আসবে সেটি হলো √41² মাইনাস 25/√41। তাহলে 41 - 25/√41 সমান হচ্ছে 16/√41। এখানেও আমরা চাইলে একক লিখতে পারি যেহেতু মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমরা কিভাবে এই মধ্যবর্তী দূরত্বটা বের করলাম। এরপর আমরা এ সম্পর্কিত একটি হোমওয়ার্ক করব বাসায়। এখানে x² - 8y = 2 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, নিয়ামকের সমীকরণ, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এর আগে যা যা নির্ণয় করেছি আমরা সবই এখানে নির্ণয় করব। তবে এখানে খেয়াল করতে হবে যে আমাদের সমীকরণটা কোন ফরম্যাটে আছে সেটা আমাদেরকে একটু ভালো মতো খেয়াল করতে হবে। x² - 8y² = 2 কার আগে মাইনাস আছে? এখানে y² এর আগে যেহেতু মাইনাস আছে, সুতরাং আমাদের সূত্রগুলো কিন্তু x²/2 8y²/2 = 1। তাহলে x²/2 মাইনাস y² কি হবে? 1/4 = 1। তাহলে এখান থেকে আমরা কি লিখব? x²/√2² মাইনাস y²/1/2² = 1। এটাকে আমরা অধিবৃত্তের যে আদর্শ সমীকরণ x²/a² মাইনাস y²/b² = 1, এই সূত্র এটার সাথে তুলনা করে আমাদেরকে a এবং b এর মান আমরা বের করব। এবং এখান থেকে আমাদের যে প্রথম যে সূত্রগুলো দেওয়া ছিল, অর্থাৎ আমি বারবার যে কথাটা বলেছি, কার আগে মাইনাস আছে? y² এর আগে যেহেতু মাইনাস আছে, সুতরাং আমাদের প্রথম যে সূত্রগুলো ছিল সেগুলোর সাথে তুলনা করে আমাদেরকে এই মানগুলো বের করতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো। সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।